হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ষষ্ঠ শ্রেণীর বাংলা সাজেশন। এখানে যে প্রশ্নগুলো রাখা রয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষাতে যেমন প্রশ্ন থাকে ঠিক একই ধরনের প্রশ্ন এখানে রাখা হয়েছে। এবারে তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে চলো শুরু করার আগে প্রথমে আমরা সিলেবাসটা দেখে নেই। সিলেবাসে কী কী থাকবে। সাহিত্য মেলা থেকে থাকবে মরশুমের দিনে, হাট, দেওয়াল চিত্র, পিঁপড়ে, ফাঁকি, চিত্রগ্রীব, আশীর্বাদ, এক ভুতুড়ে কাণ্ড এবং বাঘ। হজ বর্ণা থেকে থাকবে 15 থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত। ব্যাকরণ থেকে থাকবে শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ, উপসর্গ, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। পদান্তর মানে পদ পরিবর্তন, তারপর থাকবে অনুচ্ছেদ রচনা এবং পত্র রচনা। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। একের দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন, মানভূমে দেওয়াল চিত্রের প্রতীক বলা হয়। সঠিক উত্তর হবে পদ্মকে। পদ্মকে মানভূমের দেওয়াল চিত্রের প্রতীক বলা হয়। পরের প্রশ্ন দিয়ে দেখ, আগে বছর শুরু হতো পৌষে, মাঘে, অগ্রহায়ণে নাকি কার্তিকে? তো সঠিক উত্তরটি হবে অগ্রহায়ণে। আগে বছর শুরু হতো অগ্রহায়ণে। পরের প্রশ্ন তিনি দেখ, নির্জন হাটে রাত্রি নামিল, একক বাতাসে, কাকের ডাকে নাকি কাকের পাখায়? তো সঠিক উত্তরটি হবে কাকের ডাকে। কাকের ডাকে নির্জন হাটে রাত্রি নামিল। পরের প্রশ্ন 4 দাগ, মরশুমের দিনে গদ্যাংশটি রচয়িতা হলেন রাজকিশোর পট্টনায়ক, ধনগোপাল মুখোপাধ্যায় নাকি সুভাষ মুখোপাধ্যায়? তো সঠিক উত্তরটি হবে সুভাষ মুখোপাধ্যায়। এই মরশুমের দিনের গদ্যাংশটির হাতে কলমে সমস্ত প্রশ্নের উত্তর আমি করিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। পরের প্রশ্ন 5 দাগ, এদেশের যত পালা পার্বণ সব কিছুর মূলে রয়েছে চাষবাস, কলকারখানা নাকি শিল্প? তো সঠিক উত্তরটি হবে চাষবাস। পরের প্রশ্ন 6 দাগ, নিকট পদটির বিশেষ্য হলো। সঠিক উত্তরটি হবে নৈকট্য। নিকট পদটির বিশেষ্য হলো নৈকট্য। এটা এক ধরনের পদ পরিবর্তন। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 7 দাগ, শেষ পর্যন্ত ছোট বাঘ বাবা মা থাকতো সুন্দর খোলায়, সজনে খোলায় নাকি পাখিরালয়? তো সঠিক উত্তরটি হবে পাখিরালয়ে থাকতো। পরের প্রশ্ন 8 দাগ, হাট কবিতার রচয়িতা রবীন্দ্রনাথ, যতীন্দ্রনাথ, অমরনাথ নাকি দেবীনাথ? তো সঠিক উত্তরটি হবে যতীন্দ্রনাথ সেনগুপ্ত হাট কবিতার রচয়িতা। এই হাট কবিতার হাতে কলমে সমস্ত প্রশ্নের উত্তর আমি করিয়েছি, এটাও তোমরা দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। পরের প্রশ্ন 9 দাগ, শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় সেগুলিকে বলে শব্দ বিভক্তি। এরপর দেখো পরের প্রশ্ন 10 দাগ, উদর শব্দটির বিশেষণ হলো উদার, ঔদার্য, ঔদরিক নাকি বোকা? তো সঠিক উত্তরটি হবে ঔদরিক। পরের প্রশ্ন 11 দাগ, ড্যাশ পাখায় আলোক লুকায় ছাড়িয়ে পুবের মাঠ, কাকের, বকের নাকি শালিকের? তো সঠিক উত্তরটি হবে শালিকের পাখায় আলোক লুকায় ছাড়িয়ে পুবের মাঠ। পরের প্রশ্ন 12 দাগ, গোপালের বাবা ড্যাশ আমের চারা গাছ লাগিয়েছিল। উত্তর হবে হিমসাগর আমের চারা গাছ লাগিয়েছিল। এরপর দেখো 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 12টি। 1 নম্বর প্রশ্ন, কোন কোন উৎসবকে উপলক্ষ করে দেওয়াল চিত্রগুলি আঁকা হয়? উত্তর আশ্বিনের দুর্গাপুজো, কার্তিকের অমাবস্যা বা দীপাবলি। এই 2 উৎসবকালকে উপলক্ষ করে দেওয়াল চিত্রগুলি আঁকা হয়। পরের প্রশ্ন 2 দাগ, পিঁপড়ের চলাচলের ভঙ্গিটি কেমন? উত্তর পিঁপড়ের চলাচলের ভঙ্গিটি ব্যস্ত মধুর চলা। পরের প্রশ্ন 3 দাগ, ফাঁকি রচনায় কোন নদীর নাম আছে? উত্তর কাঠজোড়ী নদীর নাম রয়েছে। পরের প্রশ্ন 4 দাগ, মানভূম দেওয়াল চিত্রের প্রতীক বলা হয় কোন ফুলকে? উত্তর লিখবে পদ্ম ফুলকে মানভূম দেওয়াল চিত্রের প্রতীক বলা হয়ে থাকে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 5 দাগে, কবি কি বলে পিঁপড়েদের সম্বোধন করেছেন? উত্তর কবি পিঁপড়েদের ভাতৃপ্রতিম বলে সম্বোধন করেছেন। পরের প্রশ্ন 6 দাগ, ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল? উত্তর ছোট্ট বাঘ প্রথমে খরগোশ ধরতে গিয়েছিল। পরের প্রশ্ন 7 দাগ, এক গেড়বাস পায়রা বলা হয়েছে কাকে? উত্তর এক গেড়বাস পায়রা বলা হয়েছে গোপালকে। এখানকার প্রত্যেকটা প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবে। আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপর দেখো 8 দাগে, হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন?
উত্তর, বিকেলবেলায় হাটে বেচা কেনা করে সকলে ঘরে ফিরে যায়, তাই সন্ধ্যায় হাটে সন্ধ্যা প্রদীপ দেওয়ার মতো কেউ থাকে না। পরের প্রশ্ন 9 দাগ, কবির কি দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়েছে? উত্তর, পিঁপড়ের ব্যস্ত মধুর চলা দেখে কবির কেমন যেন চেনা লাগে মনে হয়েছে। পরের প্রশ্ন 10 দাগ, হিজি বীজ বীজ কে? উত্তর, হিজি বীজ বীজ একটা জন্তু, সে মানুষ না বাদর, পেঁচা না ভূত তা বোঝা মুশকিল। প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। চলো নেক্সট প্রশ্ন। 11 দাগের প্রশ্ন, কাকেশ্বর কুচকুচের ঠিকানা লেখো। উত্তর, 41 নম্বর গেছো বাজার, কাগেয়া পটি। পরের প্রশ্ন 12 দাগ, বুড়ো কাকে কাকে সম্বোধন করে কাঁদছিল? উত্তর, বুড়ো মা, পিসি ও শিবুদাকে সম্বোধন করে কাঁদছিল। পরের প্রশ্ন 13 দাগ, হিজি বীজ বীজ দ্বিতীয়বার শ্বশুরের নাম কি বলেছিল? উত্তর, হিজি বীজ বীজ দ্বিতীয়বার শ্বশুরের নাম বলেছিল বিস্কুট। পরের প্রশ্ন 14 দাগ, অর্থ লেখো ধনী ও ধনী। উত্তর, ধনী মানে সুন্দরী আর ধনী মানে শব্দ। এরপর দেখো 3 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি 2 নম্বর করে থাকবে। 1 নম্বর প্রশ্ন, সাঁওতালি দেওয়াল চিত্র কিভাবে তৈরি করা হয় তা লেখো। উত্তর, সাঁওতালি দেওয়াল চিত্রে চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা, চতুষ্কোণ, ত্রিভুজ সবই থাকে। চতুষ্কোণের ভিতরে চতুষ্কোণ অথবা ত্রিভুজের ভিতরে ত্রিভুজ বসিয়ে সাধারণত নকশা করা হয়। ঘরের চারপাশে ঘিরে থাকা মূল বেদিটিকে কালো রং করে তার সমান্তরালে বিঘতখানেক চওড়া একটি গেরুয়া রেখা টানা হয়। আবার তার উপরে সমান ছাড় দিয়ে আর একটি সমান্তরাল কালো রেখা টানা হয়। এর উপরে সাদা, আকাশি, গেরুয়া বা হলদে রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজ পাশাপাশি বসিয়ে দেওয়াল ভরিয়ে তোলা হয়। সাধারণত এভাবে মাটি থেকে 6 ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। পরের প্রশ্ন 2 দাগ, মাটি সবারই, এটি কোন গল্পের অংশ? লেখকের নাম কি? এই গল্পে কে কাকে এই কথাটি বলেছেন? উত্তর, মাটি সবারই এটি মরশুমের দিনের গল্পের অংশ। লেখক সুভাষ মুখোপাধ্যায়। এই গল্পে মুখুজ্জে মশাই কৃষকদের উদ্দেশ্যে এই কথাটি বলেছেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। পরের প্রশ্ন 3 দাগ, সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে। এখানে কোন দিনের কথা বলা হয়েছে? গাছটি হেলে পড়ার কারণ কি? উত্তর, সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে, এখানে ঝড়ের দিনের কথা বলা হয়েছে। ঝড়ে বাতাস পূর্ব দিকে বয়ে যাওয়ায় গাছটি সেই দিকে হেলে পড়েছে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি 3 নম্বর করে থাকবে। 1 নম্বর প্রশ্ন, হাট কবিতায় গ্রাম্য হাটের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। উত্তর, দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা 10-12টি গ্রামের মধ্যে একটি হাট রয়েছে। সেখানে সন্ধ্যায় কেউ প্রদীপ জ্বালেও না, সকালে কেউ ঝাড় দিয়ে পরিষ্কার করেও না। সারাদিন কেনাবেচা শেষ করে বিকেলে সব ব্যাপারীরা ঘরে ফিরে যায়। ক্লান্ত কাকের ডানা, নদীর হাওয়া, বাঁশবাগানের ফাঁক দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ অন্ধকার রাতের নীরবতাকে আরও প্রকট করে তোলে। অথচ এই হাটই দিনের বেলায় সরগরম হয়ে থাকে। কত যে ক্রেতা ও বিক্রেতা নিত্য হাটে যাতায়াত করে তার হিসেব নেই। পরের প্রশ্ন 2 দাগ, দেওয়াল চিত্র করার জন্য কি কি উপাদান ব্যবহৃত হয়? উত্তর, লালচে গিরিমাটি বা গৈরিক বর্ণের মৃত্তিকায় গিরিফল চুবিয়ে রং করা হয়। এছাড়া বেলে মাটির গোলা দিয়ে নাতা দেওয়া হয়। এই মাটির রং ঈষৎ হরিদ্রাব ও সাদাটে, একে দুধে মাটি বলে। এই পোলে ভিজে থাকতে থাকতে আঁকার কাজ সারতে হয়। এছাড়া গেরুয়া, আকাশি, হলদে প্রভৃতি রং ব্যবহার করা হয়ে থাকে। চলো নেক্সট প্রশ্ন। এরপর দেখো 3 দাগ, পিঁপড়ের কবিতায় কবির কীরূপ মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। উত্তর, যে জীবজাত যত ছোটটাই হোক না কেন এই পৃথিবীতে সকলের সমান অধিকার আছে। সকলে মিলে পারস্পরিক ভালোবাসার বাঁধনে আনন্দের মাধ্যমে বেঁচে থাকাই কাম্য। তাই কবিতার মূল সুরই হলো সকলকে আপন করে নিয়ে সুখে শান্তিতে দিন অতিবাহিত করা। তোমাদের আবারও বলে রাখি, তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের এরকম নিত্য নতুন ভিডিও, তোমাদের সাজেশন আমি প্রোভাইড করে থাকি, তোমরা তাহলে অবশ্যই সেগুলো পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 5 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি
1 নম্বর প্রশ্ন, হ য ব র ল এ বর্ণিত বুড়ো বয়স বাড়ান বা কমান কিভাবে? উত্তর, হ য ব র লয় বর্ণিত বুড়ো 40 বছর হলেই বয়স ঘুরিয়ে দেন। 41-42 না গিয়ে তখন 39-38-37 করে কমতে থাকে। আবার 10 পর্যন্ত নামলে সেখান থেকে পুনরায় বয়স বাড়তে থাকে। পরের প্রশ্ন 2 দাগ, হ য ব র লয় বর্ণিত ঊর্ধ্ব বুড়োর শরীরের বর্ণনা দাও। উত্তর, হ য ব র লয় বর্ণিত ঊর্ধ্ব বুড়োর লম্বায় 1.5 ফুট, তার পা পর্যন্ত লম্বা সবুজ দাড়ি, মাথা জুড়ে টাক এবং টাকের উপর খড়ি দিয়ে কী সব যেন লেখা। তার হাতে সবসময় একটি হুকও থাকে। এই সমস্ত প্রশ্নগুলো হ য ব র ল থেকে নেওয়া। পরের প্রশ্ন 3 দাগ, কে গলা ফুলিয়ে বলেছিল বাদুড় গোপাল হাজির? উত্তর, ছোট ছানা গলা ফুলিয়ে বলেছিল বাদুড় গোপাল হাজির। পরের প্রশ্ন 4 দাগ, এই গেল গেল নারী ভুঁড়ে সব ফেটে গেল উক্তিটি কার? উত্তর, এই গেল গেল নারী ভুঁড়ে সব ফেটে গেল উক্তিটি হ য ব র লার। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 6 দাগে কম বেশি 100টি শব্দে যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করো। এবার তোমাদের পরীক্ষায় রচনা থাকবে। আমি এখানে 2টো রচনা দিয়েছি, স্বামী বিবেকানন্দ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথমে স্বামী বিবেকানন্দটা দেখাচ্ছি। 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দ উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। মায়ের দেওয়া নাম ছিল বীরেশ্বর, আর সবাই ডাকত বিলে নামে। বাল্যকালে বিলে ছিল দুরন্ত ও সাহসী, সব বিষয়ে ছিল তার অদম্য কৌতূহল। আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। পরবর্তীকালে রামকৃষ্ণ দেবে শিষ্যত্ব গ্রহণ করার পর তার সন্ন্যাস জীবনের নাম হয় স্বামী বিবেকানন্দ। তিনি উত্তর কলকাতার মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ভারতের প্রতিনিধি হিসাবে আমেরিকার চিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেই ধর্মসভায় তিনি জগৎবাসীর কাছে হিন্দু ধর্মের কথা বিস্তারিত আলোচনা করেন। রামকৃষ্ণ দেবের তিরোধানের পর বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন, 1899 খ্রিস্টাব্দে গঙ্গার তীরে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। বর্তমান ভারত, ভাববার কথা, প্রাচ্য পাশ্চাত্য প্রভৃতি তার বিখ্যাত গ্রন্থ। তার বাণী ভারত তথা বিশ্বের অজস্র মানুষকে অনুপ্রাণিত করে চলেছে এখনও। 1902 সালের 4 জুলাই তিনি পরলোক গমন করেন। এইটুকু তোমরা খুব সুন্দর করে লিখে দিবে, তার কারণ তোমাদের রচনাতে 8 নম্বর থাকবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো আমরা বিদ্যাসাগর সম্পর্কে জানব। 1820 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার অন্তর্গত বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মা ছিলেন অসামান্য ব্যক্তিত্ব নারী ভগবতী দেবী ও পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্রের প্রথম শিক্ষা জীবন শুরু হয় গ্রামের পাঠশালায়। 9 বছর বয়সে ভর্তি হন কলকাতা সংস্কৃত কলেজে। মাত্র 12 বছর বয়সেই সংস্কৃত সাহিত্য, ব্যাকরণ, বেদান্ত, স্মৃতি, অলঙ্করণ ইত্যাদি নানা বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন। বিদ্যাসাগর উপাধি লাভ করেন। মাত্র 21 বছর বয়সে পাঠ্যজীবন শেষ করে ফোর্ট উইলিয়াম কলেজ সংস্কৃত বিভাগের অধ্যাপনার মধ্য দিয়ে বিদ্যাসাগর তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে আপন কর্মদক্ষতায় উক্ত কলেজে অধ্যক্ষ পদ গ্রহণ করেছিলেন। বিদ্যাসাগরের সমাজ সংস্কারের কাজে শ্রেষ্ঠ কীর্তি হল বিধবা বিবাহ প্রচলন। তিনি হলেন বাংলার গদ্যের জনক। তার শ্রেষ্ঠ রচনা শকুন্তলা, সীতার বনবাস, অন্যান্য গ্রন্থের উল্লেখযোগ্য বেতাল পঞ্চবিংশতি, ভ্রান্তি বিরাস। শিশুদের জন্য লিখেছেন অনেক গ্রন্থ, যেমন বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা ইত্যাদি। 1892 খ্রিস্টাব্দে 29 জুলাই তিনি চিরবিদায় নেন, অর্থাৎ পরলোক গমন করেন। এরপর 7 দাগে দেখো, পত্র রচনা করো। তোমাদের একটা চিঠি লেখা থাকবে। তোমার জন্মদিনে আমন্ত্রণ জানিয়ে বন্ধুর কাছে চিঠি লেখো। উত্তর, প্রিয় বন্ধু, আমি একজন নাম দিয়েছি, আমার বাড়ির মেম্বারের নাম দিয়েছি, তোমরা তোমার বন্ধুর নাম দিবে। পত্রের শুরুতেই তোমার জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা এবং তোমার পরিবারের প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম। আগামী 10ই মে আমার জন্মদিন। ওই দিন সন্ধ্যায় আমাদের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। ওই অনুষ্ঠানে তোমাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। আমার অন্য বন্ধুরাও উপস্থিত থাকবে। আমরা সবাই মিলে অনেক আনন্দ করব। তোমার অপেক্ষায় থাকবো। ইতি তোমার বন্ধু রিফান মাহি। তোমরা নিজেদের বন্ধুর নাম দেবে। তারপর
ডান দিকে নিজের নাম ঠিকানা, উপরের দিকে দেখো আমি দিয়েছি, ওখানে নিজের নাম ঠিকানা লিখবে। আর বাঁ দিকের নিচে বন্ধুর নাম ঠিকানা, অর্থাৎ তুমি যাকে চিঠি পাঠাচ্ছ তার ঠিকানা তুমি বাঁ দিকে নিচের দিকে লিখে দেবে। তাহলে আজ রইল এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।